একজনের কাছে জমি পাওনাই থাকতে পারেন, কিন্তু আপনি ঠিক কতটুক পাওনা আছেন সেটা ডিসাইড করা ছাড়া, সেটা কাগজপাতি করা ছাড়া কিভাবে সে পাওনা আছে ধরেন ১ শতক, সে বিক্রি করে দিল ৫ শতক। দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় খুবই একটি অদ্ভুত চরিত্রের মানুষদের নিয়ে। সেই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেই দু একজন করে থাকে এবং সেই অদ্ভুত মানুষগুলোর কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় থাকে না। তবে সেই অদ্ভুত চরিত্রের মানুষগুলো যে প্রভাবশালী হয় সেটা একেবারে নিঃসন্দেহে। তো চলুন তাহলে আজকে সেই অদ্ভুত চরিত্রের মানুষগুলোকে নিয়ে আলোচনা শুরু করা যাক। আপনারা সকলেই এই অদ্ভুত চরিত্রের মানুষগুলোর ব্যাপারে জানেন এবং চেনেন, যার যার গ্রামে কারা এই কাজগুলো করে থাকে। এই অদ্ভুত চরিত্রের মানুষগুলোর কাজ আসলে কি হয়? এই অদ্ভুত চরিত্রের মানুষগুলো সাধারণত যেটা করে থাকে, গ্রামের মানুষগুলো যখন রাতের খাবার খেয়ে ঘুমোতে যায়, ঠিক তখন ওই অদ্ভুত ক্যারেক্টারের মানুষগুলো তার পুরো এলাকার ম্যাপ অর্থাৎ জমির নকশা নিয়ে বসেন। তারা ছোট করে লাইট জ্বালিয়ে তারা দেখতে থাকেন কোন জমিটি কার এবং সেই জমিটির কে মালিক, তারপরে তার কে সন্তান, তার দাদার নাম কি, তার দাদার দাদার নাম কি, ওই জমিগুলো আসলে কিভাবে সে মালিকানা পেয়েছে, ক্রয়সূত্রে নাকি পৈতৃক সূত্রে, এবং ওই জমিগুলোর কারা অংশীদার, এগুলো সারা রাত্র খুঁজে যখন ঠিক ফজরের আজান দিবে তখন উনি ঠিক ফজর নামাজ পড়ে উনি ঘুমাতে যাবেন এবং দিনের ১২টা-১টা পর্যন্ত ঘুমাবেন। তো সারা রাত্র যেই খোঁজ খবর নিল কোন জমির মালিক কে এবং কারা তার অংশীদার, এরকম খুঁজতে খুঁজতে যখন দু একজন পেয়ে যায় যে কোনো এক জমির কোনো এক অংশীদার কোনো কালে ছিলেন, যে অংশীদার সে নিজেও জানেন না যে আমার মা অথবা আমার নানি অথবা আমার দাদার কোনো আত্মীয় আমাদের থেকে কোনো রকম কোনো অংশ পাওনা আছেন, আসলে যে পাবেন সেও জানেন না এবং যার কাছে পাবেন সেও জানেন না। কিন্তু ওই যে অদ্ভুত চরিত্রের যে মানুষটি, উনি কিন্তু ঠিকই খুঁজে বের করেন যে কার কাছে কে কিভাবে কতটুক অংশ পাওনা। এভাবে খুঁজে বের করে খোঁজ খবর নিয়ে উনি চলে গেলেন সেই অংশীদারের কাছে। হয়তো তার মার লেশপেশ ধরে অথবা তার দাদার কোনো আত্মীয়, তাদের দুঃসম্পর্ক কোনো আত্মীয়র লেশপেশ ধরে হয়তো ১% জমি পেতে পারে আইন অনুযায়ী। তখন ওই অদ্ভুত ক্যারেক্টারের লোকটা তার কাছ থেকে ৫% অথবা ১০% একটা দলিল করে তাকে হয়তো ১৫-২০ হাজার বা ৩০,০০০ টাকা দিয়ে একটা দলিল করে নিয়ে আসলো। এই দলিল করে এনে ওই দলিলের অংশটুকু খারিজ করে এখন চলে যাবে হচ্ছে ওই জমির যে মালিক, সেই মালিকের কাছে। প্রথমে উনি সরাসরি যাবেন না, লোক মারফতে, লোক দিয়ে সেই ইনফরমেশনটা, উনি যে অংশ কিনেছেন সেই ইনফরমেশনটা ওনাকে আগে জানাবেন, এই জমি থেকে তোমার মনে হয় এমন এক অংশীদার আছে যে কিছু অংশ মনে হয় পাবেন, এটা বলে তাকে জাস্ট অবহিত করা। অবহিত করার পরে এরপর কিছুদিন যেতে না যেতেই সেই ওই যে অদ্ভুত চরিত্রের যে মানুষটা, এই চরিত্রের মানুষগুলো, আবার বলে রাখি, বলা ভালো যে এই চরিত্রের মানুষগুলো কিন্তু একেবারে মসজিদের প্রথম কাতারে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে এবং মসজিদে কিন্তু লাখ লাখ টাকা দান খয়রাত করে, এবং বলা চলে তো কিছুদিন পরে সেই লোক মারফতেই, সে সরাসরি না গিয়ে লোক মারফতে তাকে ইনফরমেশনটা দিবে যে তোমার এই জমির যে অংশ, যে XYZ যেই পাওনা আছে তার কাছ থেকে কিন্তু ওই যে অদ্ভুত ক্যারেক্টারের মানুষটি সে কিন্তু এটা কিনে নিয়ে আসছে। এখন তুমি যদি রাখতে চাও রাখতে পারো, আর না হলে সে তার জমির অংশটুকু তাকে বুঝিয়ে দাও, অথবা সে কিন্তু বুঝিয়ে না দিলে দখল করতে আসবে। কি করতে চাও তুমি? তখন হয়তো সেই সাধারণ মানুষ একটা প্রেশারের মধ্যে পড়ে যায়, নেগোসিয়েশনে আসতে চায়,
অথবা টাকা নিয়ে বার্গেনিং করতে থাকে, সে কিন্তু ওই অংশটুকু, ওই অদ্ভুত ক্যারেক্টারের মানুষটা কিন্তু অংশটুকু কিনেছেন হয়তো ১০ থেকে ২০,০০০ টাকা দিয়ে, কিন্তু তার কাছে দাবি করতেছে ৫,০০,০০০ টাকা অথবা ৪,০০,০০০ টাকা। যাই হোক, ২ লক্ষ অথবা ৩ লক্ষ কোনো একটা বড় অ্যামাউন্টের মাধ্যমে তার সাথে একটা নেগোসিয়েশনে চলে আসে ভয়ে। কারণ সাধারণ লোকটা কিন্তু ওই যে অদ্ভুত ক্যারেক্টারের যে শক্তিশালী, সমাজে প্রভাবশালী যে লোকটা, তার সাথে কিন্তু কোনোভাবেই ঝগড়া করে হোক, জোর করে হোক, মামলায় হোক, কোনোভাবে কিন্তু সে পারবে না। ফলে তার যতই কষ্ট হোক, অন্য জায়গা দিয়ে যদি তার ২-১ শতক জায়গা জমি বিক্রিও করতে হয়, সে কিন্তু নির্দ্বিধায় বিক্রি করে দিয়ে তার সাথে একটা সমঝোতায় চলে আসে। তো এই ক্যারেক্টারগুলোর কাজ হচ্ছে, এই অদ্ভুত ক্যারেক্টারের, এই ক্যারেক্টারগুলো প্রত্যেক গ্রামে ২-১ জন করে আছে এবং এটা করে থাকে। সেই স্বাধীনতার পর থেকে বাংলাদেশে করে আসতেছে, এখনো করতেছে। এই ক্যারেক্টারগুলোর কাজই হচ্ছে পুরো গ্রামের কার কোন আত্মীয় কার কাছে, হ্যাঁ, একেবারে পয়েন্ট, হ্যাঁ, ০.৭, ১০, ৩০ পয়েন্ট অথবা ১০০ কে কার কাছে পাবে সেগুলা গিয়ে দলিল করে ৫, ৭, ১০,০০০ টাকা দিয়ে দলিল করে আনা, এবং প্রকৃত যে মালিক, পুরো জমির যে মালিক, তাকে গিয়ে একটা প্রেশারাইজ করা এবং সেই ১০-২০,০০০ টাকা দিয়ে কিনে আনা জমিটা তার কাছে ২, ৩, ৪ লাখ টাকা বিক্রি করা। তো এই হচ্ছে তাদের মূলত কাজ। আমার আজকের এই ভিডিওটি প্রচার করার অর্থ হচ্ছে এই যে এদের আসলে কোন উপায়ে, মানে কোনো উপায়ে রোখা যায় কিনা এবং তাদের এই কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করা যায় কিনা, সেই বিষয়গুলো আপনারা একটু চিন্তা করে দেখবেন এবং এটা নিয়ে আসলে খুব জোরসোরে আলোচনা করা দরকার এবং আওয়াজ তোলা দরকার যে এই ধরনের কর্মকাণ্ড যারা করে তারা সমাজের নিগৃহীত, নিকৃষ্ট এবং জঘন্যতম লোক, যারা সাধারণ মানুষের উপর প্রেসার দিয়ে ১০,০০০ টাকার জমি কাওলা করে এনে ৫ লক্ষ টাকা পর্যন্ত তারা বিক্রি করে না, এটা জাস্ট একটা ব্ল্যাকমেইল করে বলা চলে, একেবারেই ব্ল্যাকমেইল। যদি আপনি ওই সামান্য অংশটুকু, আর আমাদের যে জমি বিক্রির যে ব্যবস্থাপনা, সেটাতে এতই গলদ রয়েছে, সেটা বলে আর শেষ করা যাবে না। কারণ যারা এটা ঠিক করবে তারা আসলে এই ধরনের সমস্যায় পড়ে না, তাহলে তারা কেন এটা ঠিক করতে যাবে, এটি আমার কাছে মনে হয়। কারণ আপনি অংশীদার হিসেবে একজনের কাছে জমি পাওনাই থাকতে পারেন, কিন্তু আপনি ঠিক কতটুক পাওনা আছেন সেটা ডিসাইড করা ছাড়া, সেটা কাগজপাতি করা ছাড়া, কিভাবে সে পাওনা আছে ধরেন ১ শতক, সে বিক্রি করে দিল ৫ শতক, এই যে প্রকৃত জমির মালিক, তাকে সমস্যা ফেলা, তাকে প্রেশারাইজ করে তার কাছ থেকে অর্থ লুটে নেওয়া, এই সমাজের প্রভাবশালী লোকগুলো আসলে এগুলোই করে থাকে। আমার মনে হয় এই ধরনের অংশী, আমি আমার সাধারণ জ্ঞানে যেটা আমি বলতে চাই, আর সমাধান হিসেবে এই জমিগুলো বিক্রির ক্ষেত্রে অবশ্যই আপনাকে বন্টননামা, একেবারে পাকা বন্টননামা, যদি নিজেদের মধ্যে হয় সেটাও হতে পারে, অথবা যদি নিজেদের মধ্যে বনিবনা বা বন্টননামা নিয়ে কোনো ঝামেলা থাকে, তাহলে আদালত থেকে সেই বন্টননামা আনার পরেই কেবলমাত্র এই অংশীদের জমি বিক্রয়যোগ্য হবে বলে বিবেচনা করা উচিত এবং এটাই করা উচিত। তাহলে ওই যে বিশেষ ক্যারেক্টারের যে লোকগুলো প্রত্যেক গ্রামে ২ জন করে থাকে, এছাড়া তাদেরকে এই কাজ থেকে নিবৃত্ত করা কোনোভাবে আমার মনে হয় সম্ভব হবে না। এই বিষয়টি নিয়ে খুব জোরসোরে আওয়াজ তোলার জন্য, কারণ প্রত্যেক গ্রামেই এই সাধারণ মানুষরা এই প্রভাবশালী লোকদের দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কি পরিমাণ প্রেশারের মধ্যে যে থাকে, আমার ব্যক্তিগত ২-১টা জানা ঘটনা থেকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারাও আপনাদের গ্রামের এই ধরনের লোকদের প্রতিহত করুন, নিবৃত্ত করুন, চেষ্টা চালিয়ে যান। ধন্যবাদ সবাইকে, প্রান্তিক আলোচনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।